ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা শুরু করব কি মুঘল এম্পায়ারের আজকে পার্ট 4 হবে। তো চলো শুরু করা যাক। বলছে নিম্নলিখিত কোন রাজস্ব ব্যবস্থা বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত? তো বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে জাবতি। ঠিক আছে, তো এই যে জাবতি যেটা রয়েছে, এই জাবতি প্রথাটা কে নিয়ে আসে? মনে রাখবে এটা নিয়ে আসে কিন্তু টোডরমল নিয়ে আসে। কে নিয়ে আসে? টোডরমল। টোডরমল কে ছিল? টোডরমল মনে রাখবে সেটা কিন্তু আকবরের, টোডরমল ছিলেন কে? আকবরের রাজস্ব বিভাগের মন্ত্রী ছিলেন। আকবরের কি রাজস্ব বিভাগের মন্ত্রী ছিলেন হচ্ছে কি টোডরমল। আচ্ছা, এরপরে দেখো এই যে দহশালা বন্দোবস্ত যেটা রয়েছে না, এই দহশালা বন্দোবস্তটা কে এনেছিল? দহশালা বন্দোবস্তটা কিন্তু আকবরই কিন্তু এনেছিল, আকবরই এনেছিল। আচ্ছা, এখান থেকে আকবর সম্বন্ধে আরেকটা প্রশ্ন এসে থাকে যে কে ক্লোরি ব্যবস্থা, ঠিক আছে, কি বললাম, কে ক্লোরি ব্যবস্থা, বা এটাকে অনেকজন বলে থাকে কারোরি ব্যবস্থাও বলা হয়ে থাকে। কারোরি ব্যবস্থা, এই কারোরি ব্যবস্থা কে নিয়ে আসে সেটাও কিন্তু তোমার মনে রাখবে আকবরই কিন্তু নিয়ে এসেছিল। ঠিক আছে, ক্লোরি অবস্থা অথবা কি কারোরি অবস্থা। আর একটা হচ্ছে তোমার কি নসক ব্যবস্থা, এই নসক ব্যবস্থাও কিন্তু নিয়ে এসেছিল তোমার হচ্ছে আকবর। ঠিক আছে, নসক ব্যবস্থা। এগুলো সম্বন্ধে ডিটেলস বিশাল কিছু জানার প্রয়োজন নেই, শুধু এই নামগুলো মনে রাখবে কে কি নিয়ে এসেছিল, শুধু এইটুকুই। ঠিক আছে, আর কিছু বিশাল কিছু জানার প্রয়োজন নেই। আচ্ছা চলো নেক্সট। বলছে দেখো কোন মুঘল বাদশাহ সতী প্রথা নিষিদ্ধ করেন যতক্ষণ না বিধবা নিজে ইচ্ছুক হন? তাহলে সতী প্রথা নিষিদ্ধ করেছিলেন কিন্তু আকবর। ওকে, সতী প্রথা কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিলেন। কিন্তু যদি বলে যে সতী প্রথা অ্যাকচুয়ালি কবে থেকে নিষিদ্ধ হয়েছিল, সেটা মনে রাখবে 1829 সালে। কে সতী প্রথা বন্ধ করেছিলেন? সেটা হচ্ছে কি লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং নিষিদ্ধ করে দিয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, বাবর সম্বন্ধে যদি বলা হয় যে প্রথম আগ্নেয়াস্ত্রের ব্যবহার কে করেন? প্রথম আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেন কিন্তু বাবর। ওকে, আচ্ছা, বাবর সম্বন্ধে ইম্পর্টেন্ট কি যুদ্ধ, ইম্পর্টেন্ট যদি কিছু যুদ্ধ বলি, সেটা হচ্ছে কি বাবরের সাথে মনে রাখবে খানোয়ার যুদ্ধ হয়েছিল, তাই না? এই খানোয়ার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? খানোয়ার যুদ্ধটা সেটা হয়েছিল কিন্তু তোমার বাবর, ঠিক আছে, বাবর ও রানা সংগ্রাম সিংহের সাথে হয়েছিল। রানা সংগ্রাম সিংহের সাথে কিন্তু হয়েছিল। কত সালে হয়েছিল? 1527 সালে হয়েছিল। আচ্ছা, আর কি হয়েছিল মনে রাখবে? চান্দেরি যুদ্ধ হয়েছিল। চান্দেরি, চান্দেরি। তো চান্দেরি যুদ্ধ কার মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে মেদিনী, বাবরের সাথে কার হয়েছিল? বাবরের সাথে মনে রাখবে মেদিনী রায়। বাবরের সাথে মেদিনী রায়ের কিন্তু যুদ্ধটা হয়েছিল। কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1528 সালে। আর একটা হচ্ছে তোমার, আর যদি বলে যে ঘরগড়া যুদ্ধ কত সালে হয়েছিল? ঘরগড়া যুদ্ধ মনে রাখবে 1529 সালে হয়েছিল। সেটা বাবরের সাথেই কিন্তু হয়েছিল, আফগানদের হয়েছিল অ্যাকচুয়ালি, বাবরের সাথে আফগানদের। আচ্ছা, যদি বলা হয় হ্যাঁ, এবার দেখো হুমায়ুন। হুমায়ুন সম্বন্ধে কি গুরুত্বপূর্ণ বলবো, দেখো হুমায়ুন, হুমায়ুনের যদি বলি ভগিনীর নাম কি? হুমায়ুনের ভগিনীর নাম হচ্ছে কিন্তু গুলবদন বেগম। তো ওই গুলবদন বেগম কি লিখেছিল? ওই গুলবদন বেগম লিখেছিল কিন্তু হুমায়ুন নামে লিখেছিল, হুমায়ুন নামা লিখেছিল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো হুমায়ুনের সাথে গুরুত্বপূর্ণ জিনিস বলতে গেলে কি, হুমায়ুনের সাথে কয়েকটা যুদ্ধ হয়েছিল। সেটা হচ্ছে 1539 সালে একটা যুদ্ধ হয়েছিল, আর একটা 1540 সালে যুদ্ধ হয়েছিল। এই 1539 সালের যুদ্ধ কার সাথে হয়েছিল? শেরশাহের সাথে হয়েছিল। এই শেরশাহের সাথে এই যুদ্ধটা, ঠিক আছে, শেরশাহের সাথে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধতে মনে রাখবে হুমায়ুন কিন্তু অ্যাকচুয়ালি পরাজিত হয়। এবং 1540 সালে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে তোমার হচ্ছে কনৌজের যুদ্ধ, বা এটাকে বিলগ্রামের যুদ্ধও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই বিলগ্রামের যুদ্ধও কি হুমায়ুন পরাজিত হয়ে মানে নিজের রাজত্ব ছেড়ে কিন্তু চলে যেতে হয়। তো পরবর্তীকালে তিনি কি হলেন? তিনি পরবর্তীকালে 1500, ঠিক আছে, তিনি পরবর্তীকালে তিনি আবার ব্যাক করেন। যে 1500 মোটামুটি 55 সালে, 1555 সালে তিনি কি সিরহিন্দের যুদ্ধ করেন। সিরহিন্দের যুদ্ধ। তো এই সিরহিন্দের যুদ্ধ কাদের মধ্যে হয়? সেটা কিন্তু মনে রাখবে এই হুমায়ুনের সাথে, ঠিক আছে, হুমায়ুনের সাথে সিকান্দার সুর, হুমায়ুনের সাথে সিকান্দার সুরে যুদ্ধ হয়। তো সিকান্দার সুর কি ছিলেন? মানে সুর বংশের মনে রাখবে শেষ রাজা ছিলেন সিকান্দার সুর। ঠিক আছে, এবার দেখো আকবর। আকবর সম্বন্ধে গুরুত্বপূর্ণ যদি কিছু বলতে চাই, তো যদি বলে আকবরের একটা সেনাপতির নাম কি, তো আকবরের সেনাপতির নাম মনে রাখবে সেটা হচ্ছে কি মানসিং। ঠিক আছে, আকবরের সেনাপতির নাম ছিল মানসিং। তো মানসিং এর সাথে কি হয়েছিল মনে রাখবেন? রানা প্রতাপের হলদিঘাটে যুদ্ধ হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ,
তো এই হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? 1576 সালে হয়েছিল কিন্তু হলদিঘাটের যুদ্ধ। ঠিক আছে। আচ্ছা, আকবর আকবর কি নামে খ্যাত ছিল যদি বলা হয়? আকবর কি নামে খ্যাত ছিল? আকবর হচ্ছে মনে রাখবে সুল ই কুল নামক খ্যাত ছিল। সুল ই কুল, ঠিক আছে, সুল ই কুল নামও কিন্তু খ্যাত ছিলেন। আচ্ছা, এরপর দেখো তিনি তিনি কি 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 নিষিদ্ধ করেন? মনে রাখবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, সতীদাহ প্রথা এবং বাল্য বিবাহ, এই দুটো তিনি কিন্তু পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেন। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো জাহাঙ্গীর সম্বন্ধে যদি কিছু বলা যায়, দেখো জাহাঙ্গীর সম্বন্ধে যদি কিছু বলি, আকবর সম্বন্ধে আরেকটা জিনিস বলে দিই, মনে রাখবে এখান থেকে একটা প্রশ্ন পড়ে যে আহমেদনগরের চাঁদ বিবি, ঠিক আছে, আহমেদনগরের চাঁদ বিবি কার সময় আক্রমণ করে? তো আহমেদনগরের চাঁদ বিবি কিন্তু আকবরের সময় কিন্তু আক্রমণ করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো জাহাঙ্গীর সম্বন্ধে যদি কিছু বলতে চাই, জাহাঙ্গীর সম্বন্ধে যদি কিছু বলি, তো জাহাঙ্গীরের সময় একটা ইম্পর্টেন্ট পড়ে যে মুঘল সাম্রাজ্যের যে চিত্রশিল্পী, চিত্রশিল্প মানে সর্বোচ্চ উচ্চতায় গিয়েছিল কার সময়? সেটা কিন্তু জাহাঙ্গীরের সময়। ঠিক আছে, জাহাঙ্গীরের সময়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম। আচ্ছা, এরপরে দেখো পঞ্চম শিখ গুরু গুরু অর্জুনকে কে হত্যা করে? সেটা কিন্তু জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর কাকে দিয়ে হত্যাটা করায়? এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি বীর সিংহ বুন্দেলা। তো বীর সিংহ বুন্দেলা একে দিয়ে কিন্তু জাহাঙ্গীর হত্যা করায় কাকে? শিখদের পঞ্চম শিখ গুরু, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে গুরু অর্জুনকে কিন্তু হত্যা করা হয়। ওকে। আচ্ছা, চলো নেক্সটে বলছে দেখো মুঘল শাসকের মধ্যে অর্ধেক রাজপুত এবং মানে অর্ধেক রাজপুত কে কে ছিলেন? সেটা ছিলেন হচ্ছে তোমার জাহাঙ্গীর ও শাহজাহান ছিলেন একদম অর্ধেক রাজপুত ছিলেন। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় জাহাঙ্গীরের সময় ইউরোপীয় পর্যটক কে কে এসেছিলেন? তো জাহাঙ্গীরের সময় যদি বলে ইউরোপীয় পর্যটক, সেটা এসেছিলেন হচ্ছে তোমার হকিন্স। ঠিক আছে, হকিন্স এসেছিলেন। আর হকিন্সকে মনে রাখবে খান উপাধি দিয়েছিল কে? জাহাঙ্গীর কিন্তু খান উপাধি দিয়েছিল। আর জাহাঙ্গীরের সময় আরেকজন এসেছিল, সেটা হচ্ছে কি টমাস রো। হকিন্স কত সালে আসে? 1608 সালে আসে। আর টমাস রো কি 1615 থেকে পুরো 1618 অব্দি কিন্তু ছিল পুরোপুরি টমাস রো। ঠিক আছে, জাহাঙ্গীরের দরবারে কিন্তু ছিলেন। আর টমাস রো কিন্তু একদম পুরোপুরিভাবে সুরাটে ফ্যাক্টরি নির্মাণ করার অনুমতি নিয়ে গিয়েছিলেন। সুরাটে ফ্যাক্টরি নির্মাণ করার অনুমতি কিন্তু পুরোপুরিভাবে জাহাঙ্গীরের কাছ থেকে নিয়ে গিয়েছিলেন। ঠিক আছে। এরপরে দেখো শাহজাহানের থেকে যে প্রশ্ন পড়ে, শাহজাহানের সময় যদি বলে কোন বিদেশি পর্যটক এসেছিল? মনে রাখবে ফ্রান্স থেকে কে কে এসেছিল? দেখো ফ্রান্স থেকে এসেছিল কিন্তু বার্নিয়ে, ঠিক আছে, আর একটা হচ্ছে টাভারনিয়ে, এটা হচ্ছে ফ্রান্স থেকে। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, বলে যে ইতালি থেকে কোনটা এসেছিল? ইতালি থেকে মনে রাখবে মানুচ্চি। ঠিক আছে, মানুচ্চি এসেছিল কিন্তু ইতালি থেকে। আচ্ছা, যদি বলা হয় শাহজাহানের একটা সভাকবির নাম কি? শাহজাহানের সভাকবির নাম হচ্ছে কিন্তু মনে রাখবে জগন্নাথ পণ্ডিত। জগন্নাথ পণ্ডিত ছিল কিন্তু শাহজাহানের সভাকবির নাম। আর একটা হচ্ছে কি আবু তলিব কলিম, এটা কিন্তু শাহজাহানের সভাকবির নাম। ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো মুঘল যুগে কে অথর্ববেদকে ফার্সিতে অনুবাদ করেন? সেটা এখানে অ্যান্সার হচ্ছে কিন্তু মনে রাখবে হাজি ইব্রাহিম সারহিন্দি। ঠিক আছে, হাজি ইব্রাহিম সারহিন্দি। তো এখান থেকে যদি মনে রাখবে, যদি এখানে হাজি ইব্রাহিম সারহিন্দি যদি অপশনে না থাকতো, তার জায়গায় যদি দারাশিখো থাকতো, দারাশিখো, তাহলে সেইটাও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু অ্যান্সার হতো। দারাশিখোও কিন্তু অথর্ববেদকে ফার্সিতে অনুবাদ কিন্তু করেছিল। ওকে। আচ্ছা, আর এখানে হাজি ইব্রাহিম সারহিন্দি, এটাও কিন্তু অ্যান্সার হবে। আচ্ছা, এরপর যদি বলা হয় তোমাকে যে এই যে কাফি খাঁ কি বই লিখেছিলেন? তো কাফি খাঁ লিখেছিলেন কিন্তু মনে রাখবে মুস্তাখাব উল লুবাব। ঠিক আছে, মুস্তাখাব উল লুবাব, এই বইটা কিন্তু তিনি লিখেছিলেন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু একদম। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা দেখো মালিক মোহাম্মদ জাইসি যেটা ছিল, ইনি লিখেছিলেন কিন্তু পদ্মাবত লিখেছিলেন। ঠিক আছে, মালিক মোহাম্মদ জাইসি লিখেছিলেন পদ্মাবত, যেটা লিখেছিলেন, যেটা হচ্ছে তোমার ওই রণবীর সিং যেটাতে অ্যাক্টিং করেছিলেন, সেটা হচ্ছে তোমার কিন্তু পদ্মাবত। ঠিক আছে।
আচ্ছা চলো, আর একটা যেটা হচ্ছে তোমার আব্দুল হামিদ লাহোরী। এই আব্দুল হামিদ লাহোরী লিখেছিল কি, তোমার মনে রাখবে, পাতশাহনামা। ঠিক আছে, পাতশাহনামা লিখেছিল বাস, আব্দুল হামিদ লাহোরী। এটা কার সম্বন্ধে বলছিল, মনে রাখবে, শাহজাহানের সময় এটা, হ্যাঁ, শাহজাহানের সময় এটা। ওকে, আর দারা শিখো সম্বন্ধে আরেকটা জিনিস বলে দিই, ইনি উপনিষদকেও কিন্তু ট্রান্সলেট করেছিলেন, উপনিষদকেও কিন্তু ফার্সিতে ট্রান্সলেট করেছিলেন। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে যার যার শাসনকালে সিয়াহি কলম নামে নতুন চিত্রশৈলীর উদ্ভব হয়েছিল, সেটা দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু জাহাঙ্গীর। তো এই যে চিত্রশিল্পী মানে চিত্রশিল্পী শৈল সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যায়, যে এখানে মনে রাখবে সাধারণ মানুষের কোনো কিন্তু স্থান ছিল না, সাধারণ মানুষের কোনো স্থান ছিল না। তাহলে এখানে কি থাকতো, মনে রাখবে, প্রকৃতি সম্বন্ধে বর্ণনা দেওয়া থাকতো চিত্রতে, এবং এই রাজকীয় কাজকর্ম সম্বন্ধে বা মানে মানে রাজার যা কিছু জিনিসপত্র সম্বন্ধে ওই নিয়ে অনেক কিছু ছবি টবি থাকতো, কিন্তু সাধারণ মানুষের কোনো কিন্তু ছবি কিন্তু এখানে কোনো কিছু পাওয়া যায়নি। ওকে, আচ্ছা এরপরে দেখো, এই আকবর সম্বন্ধে যেটি কিছু গুরুত্বপূর্ণ তোমার কথা বলতে চাই, যে আকবরের সময় কে কে ছিলেন। আকবরের সময় ছিল কিন্তু এই যে মালিক মোহাম্মদ জয়সি, যে কথাটা বললাম না, মালিক মোহাম্মদ জয়সি। তো এই মালিক মোহাম্মদ জয়সি যিনি পদ্মাবত রচনা করেছেন বা পদ্মাবতী রচনা করেছেন, তিনি কিন্তু আকবরের সময়ই কিন্তু ছিলেন। ঠিক আছে, আর কে কে ছিলেন, তুলসী দাস। তো তুলসী দাস কি কি লিখেছেন, তুলসী দাস, তো তুলসী দাস মনে রাখবে রামচরিত মানস লিখেছে, এটা তো সবাই জানো, কিন্তু যদি এর থেকেও যদি কিছু এক্সট্রা দিয়ে দেয় সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মনে রাখবে বিনয় পত্রিকা, বিনয় পত্রিকা এটাও কিন্তু লিখেছে। আর একটা লিখেছে কি, গীতাবলী, গীতাবলী এবং কবিতাবলী, এগুলো কিন্তু সব তুলসী দাসই কিন্তু লিখেছেন। ঠিক আছে, আরও কিছু কিছু রয়েছে, আর একটা মনে রাখবে সুরদাস। ঠিক আছে, ইনিও কিন্তু আকবরের সমসাময়িক বা আকবরের রাষ্ট্রপতি কিন্তু বিরাজ করতেন, সুরদাস। তো ইনি লিখেছেন কি, সুরসাগর লিখেছেন, সুরসাগর। ক্লিয়ার? আচ্ছা, আর আকবর সম্বন্ধে যদি কিছু বলা যায়, মনে রাখবে এখানে তিনি সংস্কৃত এবং ফার্সি ভাষার কিন্তু প্রাধান্য তিনি কিন্তু বজায় রেখেছিলেন, সংস্কৃত ও ফার্সি ভাষা। আর আকবরের সময় কিন্তু মনে রাখবে হিন্দি ভাষার কিন্তু গান করা হতো, হিন্দি ভাষাতে কিন্তু গান লেখা হতো, বা এটাকে বলা হয়ে থাকে যে হিন্দি কবিতার স্বর্ণযুগ কিন্তু বলা হতো। কি বলা হতো, আকবরের সময়টাকে হিন্দি কবিতার স্বর্ণযুগও কিন্তু বলা হতো। আচ্ছা এরপরে দেখো, এরপরে যদি তোমাকে বলা হয় যে ঔরঙ্গজেব সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ জিনিস, তো ঔরঙ্গজেবের সময় দেখো ওর যদি বলে যে কিছু কবির নাম কি, ঠিক আছে, কাফি খাঁ, মনে রাখবে কাফি খাঁ কি লিখেছিল বললাম, মুস্তাখাব উল লুবাব, তাই না। তারপর হচ্ছে মোহাম্মদ কাজিম, মোহাম্মদ কাজিম। তো মোহাম্মদ কাজিম কি লিখেছিল, মোহাম্মদ কাজিম লিখেছিল কিন্তু তোমার আলমগীর নামা। এনারই কিন্তু পুরোপুরি হবে সমসাময়িক। দেখো আমি অনেক জিনিস কিন্তু আগে বলে ফেলেছি, ঠিক আছে, বা আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও ভালো করে, ওইখানে অনেক জিনিস আমি বলে ফেলেছি। তো এইখানে কিছু কিছু বইয়ের নামগুলো আমি মেনলি এখানে উল্লেখ করে দিচ্ছি। ওকে, যারা আরও ইনফরমেশন চাও তারা আগের ভিডিওগুলো দেখে নিও একটু। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করা আছে, এটা আজকে আমাদের পার্ট 4। ওকে, তাহলে ক্লিয়ার এটা। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো, ঔরঙ্গজেবের কোন সেনাপতি পূর্ব ভারতের অহোম রাজ্য জয় করেন, তাহলে সেটার রাইট অ্যান্সার হবে, মনে রাখবে, মীর জুমলা। ঠিক আছে, মীর জুমলা কিন্তু ঔরঙ্গজেবের সেনাপতি, যিনি পূর্ব ভারতের অহোম রাজ্য কিন্তু জয় করেছিলেন। বলছে দেখো, আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পী চিহ্নিত করো, তাহলে সেটা রাইট অ্যান্সার হবে কিন্তু, মনে রাখবে, মনসুর, ওস্তাদ মনসুর। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো। বলছে কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে আকস্মাৎ পতনের ফলে মারা যান, তো সিঁড়ি থেকে পড়ে মারা যান কে, হুমায়ুন কিন্তু মারা যান। হুমায়ুন কোথাকার সিঁড়ি থেকে মারা যান, মনে রাখবে একটা গ্রন্থাগারের সিঁড়ি থেকে। এবার গ্রন্থাগারটা যদি নাম বলা হয় সেটা মনে রাখবে দিন ই ইলাহি, দিন ই ইলাহি হচ্ছে এই গ্রন্থাগারটার নাম, এইখান থেকে কি হুমায়ুন কিন্তু পড়ে মারা যান। ঠিক আছে, আচ্ছা ওকে চলো, বাবর সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ আরো কিছু যদি কথা বলি, দেখো বাবরের আমি তোমাদেরকে এটা বললাম কি, বাবরের রচিত একটি গ্রন্থের নাম কি বলতো, বাবরের রচিত গ্রন্থের নাম হচ্ছে কিন্তু বাবরনামা। তো এই বাবরনামা কোন ভাষায় লিখিত, মনে রাখবে এটা তুর্কি ভাষায় কিন্তু লিখিত, বাবরনামা কিন্তু তুর্কি ভাষায় লিখিত। আর বাবর কথার অর্থ কিন্তু, বাবর কথার অর্থ হচ্ছে তোমার ব্যাঘ্র। ওকে,
আচ্ছা, এবার দেখো জাহাঙ্গীর সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। ওকে, দেখো জাহাঙ্গীর মনে রাখবে 12 ভূঁইয়াদের দমন করেছিল। 12 ভূঁইয়াদের দমন কিন্তু করেছিল এটা। এবং তিনি দ্বাদশ আইন প্রবর্তন করেন। তিনি কি দ্বাদশ আইন কিন্তু প্রবর্তন করেন। আচ্ছা, এরপর দেখো হ্যাঁ, তিনি এবার জাহাঙ্গীরের কোথায় মৃত্যু হয়? জাহাঙ্গীরের কিন্তু মৃত্যু হয় মনে রাখবে লাহোরে, কিন্তু জাহাঙ্গীরের মৃত্যুটা কিন্তু হয়ে থাকে। ওকে, আর কি ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট বলতে হ্যাঁ, জাহাঙ্গীর মনে রাখবে কিছু পশু হত্যা নিষিদ্ধ করেছিলেন। পশু হত্যা, তো পশু হত্যা কবে কবে নিষিদ্ধ করেছিলেন? একদিন হচ্ছে তোমার রবিবার, আর আরেকটা হচ্ছে কি বৃহস্পতিবার। কেন রবিবার তিনি পশু হত্যা কেন বন্ধ রেখেছেন? কারণ রবিবার ছিল আকবরের জন্মদিন, ঠিক আছে, আর বৃহস্পতিবার ছিল জাহাঙ্গীরের রাজ্যাভিষেকের দিন, মানে যেদিন তিনি সিংহাসনে বসেছিলেন আর কি। রবিবার ছিল আকবরের জন্মদিন, আর এটা হচ্ছে রাজ্যাভিষেকের দিন। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ঔরঙ্গজেব সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, ঔরঙ্গজেব যদি বলে কবার রাজ্যাভিষেক হয়? ঔরঙ্গজেবের মনে রাখবে দুবার কিন্তু রাজ্যাভিষেক হয়, দুবার রাজ্যাভিষেক হয়। এবার কত কত সালে? একটা হচ্ছে তোমার সমরগড় যুদ্ধ, সমরগড় যুদ্ধ, ঠিক আছে, 1658 সালে এই যুদ্ধের পর। এবং আর একটা যেটা হচ্ছে তোমার দ্বিতীয়বার যেটা হচ্ছে মনে রাখবে দেওরায়ের যুদ্ধ, দেওরায়ের যুদ্ধ। তো এই যুদ্ধটা কত সালে হয়েছিল সেটা মনে রাখবে 1659 সালে কিন্তু যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। এবং মনে রাখবে ঔরঙ্গজেবের সময়তেই 1662 সালে বাংলার শাসনকর্তা মীর জুমলা আসাম অধিকার করেছিল। আসাম, বা এটাকে অনেকজন অহোমও বলে থাকে, ঠিক আছে, আসাম কিন্তু অধিকার করেছিল। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে ভারতে সুর রাজবংশের প্রতিষ্ঠা করেন কে? দেখো সুর রাজবংশের প্রতিষ্ঠা করেন হচ্ছে শের খাঁ, তাই না? শের খাঁ, এটা নিয়ে তো কোনো কিছু ডাউটই নেই। আর খলজি বংশের প্রতিষ্ঠা করেন কিন্তু তোমার মনে রাখবে জালালউদ্দিন খলজি, তাই না? চলো নেক্সট প্রশ্নে যাই। আর হ্যাঁ, যদি বলে সুর বংশের প্রতিষ্ঠাতে যেটা হয়েছিল সেটা কাকে হারিয়ে হয়েছিল, সেটা মনে রাখবে হুমায়ুনকে হারিয়ে কিন্তু হয়েছিল। তো যদি বলে এই যে শের শাহ যেটা রয়েছে, হুমায়ুনকে কোন কোন যুদ্ধে হারিয়েছিলেন? একটা হচ্ছে 1539 সালে, যেটা হচ্ছে তোমার কি চৌসারের যুদ্ধ হারিয়েছিলেন। আর একটা যেটা হচ্ছে 1540 সালে, সেটা হচ্ছে কি কনৌজের যুদ্ধ, বা সেটাকে বিলগ্রামের যুদ্ধ হিসাবেও কিন্তু বর্ণনা করা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো, বলছে কোন মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন মমতাজ মহল? তো মমতাজ মহল কার স্ত্রী ছিলেন? অবশ্যই জানো, এটা হচ্ছে শাহজাহানের, তাই না? আচ্ছা, জাহাঙ্গীরের স্ত্রীর নাম কিছু বলো তো। হ্যাঁ, তোমার হচ্ছে মেহেরুন্নেসা, ঠিক আছে, জাহাঙ্গীরের স্ত্রীর নাম হচ্ছে কিন্তু মেহেরুন্নেসা, তাই না? ওকে, আর হ্যাঁ চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, যদি বলা হয় যে আকবরের যদি বলা হচ্ছে মনে রাখবে পেটিকোট গভর্নমেন্ট কত সাল থেকে কত সাল অবধি ছিল? মনে রাখবে এটা হচ্ছে 1560 থেকে 1562 সাল অবধি কিন্তু ছিল পেটিকোট গভর্নমেন্টটা। আচ্ছা, এখান থেকে আর কি ইম্পর্টেন্ট, হ্যাঁ, তিনি কি বলতো 1563 সালে তিনি তীর্থকর অবলুপ্তি করে দেন, আর 1564 সালে তিনি কি পুরোপুরিভাবে জিজিয়া কর কিন্তু অবলুপ্তি করে দেন, এরপর যদি বলা হয় যে এবং তীর্থকর এবং জিজিয়া কর কে আবার পুনর্প্রবর্তন করেন, সেটা কিন্তু মনে রাখবে ঔরঙ্গজেব তাহলে কি তীর্থকর এবং জিজিয়া কর এটা কিন্তু পুনর্প্রবর্তন কিন্তু করেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর একটা যদি আকবর সম্বন্ধে কিছু কথা বলি, যে তিনি গুজরাট জয়ের স্মৃতি হিসাবে তিনি কি তৈরি করেছিলেন? সেটা মনে রাখবে ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা কিন্তু নির্মাণ করেছিলেন, এটা কিন্তু গুজরাট জয়ের স্মৃতি হিসাবে। এবার বুলন্দ দরওয়াজা কত ফুট বলো তো? 176 ফুট, এটা মাথাটা বেটে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপর দেখো আকবরের সময় যদি বলে কোন বিদেশি পর্যটক এসেছিলেন, সেটা মনে রাখবে অ্যান্টোনিও মনসারেট।
মনসালির কিন্তু ভারতে এসেছিলেন। হুম, ওকে। হুম, চলো। এরপর দেখো শাহজাহান সম্বন্ধে যদি কিছু বলি, এরপর যদি বলে শাহজাহানের একটা হচ্ছে তোমার কবির নাম কি, মনে রাখবে জগন্নাথ পণ্ডিত ছিলেন। ঠিক আছে, জগন্নাথ পণ্ডিত ছিলেন। তো জগন্নাথ পণ্ডিত কি লিখেছিলেন? গঙ্গাধর ও গঙ্গা লহরী, গঙ্গা লহরী। ঠিক আছে, শাহজাহানের সমসাময়িক তিনি কবি ছিলেন। চলো, বলছে নিম্নলিখিত সম্রাটের মধ্যে কে নিরক্ষর ছিলেন? তো নিরক্ষর ছিলেন কে? আকবর নিরক্ষর ছিলেন, কারণ আকবর হচ্ছে তোমার 13 বছর 4 মাস বয়সে কিন্তু সিংহাসনে বসে। ওকে, আচ্ছা। যদি বলা হয় জাহাঙ্গীরের অপর একটা নাম কি? জাহাঙ্গীরের অপর নাম মনে রাখবে সেলিম। সেলিম নাম রাখা হয়েছিল কিন্তু জাহাঙ্গীরের, পরবর্তীকালে জাহাঙ্গীর নামটাই হয় আর কি, কিন্তু আগে নাম ছিল কিন্তু তার সেলিম। কেন সেলিম নাম রাখা হয়েছিল? কারণ আকবরের কিন্তু প্রথমে তো ছেলে হচ্ছিল না, তারপরে কি সেলিম চিশতি একজন সুফি সন্তর কাছে তিনি গিয়েছিলেন, তারপরে ওনার কাছে যাওয়ার পরে জাহাঙ্গীর হয়েছিলেন, তাই তার নামের ওপরে নামটা রাখা হয়েছিল যে সেলিম নাম রাখা হবে। আচ্ছা, এরপর দেখো যদি বলা হয় তোমার এখানে ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের আসল ঔরঙ্গজেবের যদি গোটা নামটা দেখো, ঔরঙ্গজেবের গোটা নাম কিন্তু অনেকটাই। ঠিক আছে, ঔরঙ্গজেবকে কিন্তু আলমগীর নামেও কিন্তু ডাকা হয়ে থাকে, আলমগীর, বা একে বলা হয়ে থাকে জিন্দা পীর, জিন্দা পীর নামেও কিন্তু তিনি পরিচিত, জিন্দা পীর। আচ্ছা, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলে রাখি, পুরন্দরের সন্ধি কার সময় হয়েছিল? পুরন্দরের সন্ধি, তো পুরন্দরের সন্ধিটা খুব ইম্পর্টেন্ট, এটা ঔরঙ্গজেবের সময়ই হয়েছিল। সেটা কত সালে হয়েছিল? 1665 সালে হয়েছিল। ঠিক আছে, তো কার সাথে কার? মনে রাখবে জয়সিংহ ও শিবাজি, জয়সিংহ ও শিবাজির সাথে কিন্তু এই পুরন্দরের সন্ধিটা হয়েছিল। কত সালটাও কিন্তু মাথায় রাখবে, সেটা হচ্ছে 1665 সাল। আর অনেক জিনিসগুলো আমি বলে দিয়েছি, দেখবে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে, আমি তো আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি। জাট বিদ্রোহ, বুন্দেলা বিদ্রোহ এবং কি সতনামী বিদ্রোহ, এই যুদ্ধগুলো কত কত সালে হয়েছিল সেটা আমাকে অবশ্যই তোমরা কিন্তু জানাও। ঠিক আছে, আচ্ছা। শাহজাহান সম্বন্ধে একটা কথা বলে দিই, যদি বলে যে ভকিল, ভকিল মানে মনে রাখবে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, ইনি সর্বপ্রধান ছিলেন। তো ভকিল পদের মানে কি, মানে বিলোপ ঘটানকে, ভকিল পদের বিলোপ ঘটানকে, সেটা কিন্তু মনে রাখবে শাহজাহান। ঠিক আছে, ভকিল পদের বিলোপ ঘটান শাহজাহান। চলো, হ্যাঁ, নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো, আকবরের রাজসভায় কোন হস্তলিপি শিল্পীকে জারিন কলম বা স্বর্ণকলম উপাধি দেওয়া হয়েছিল? তো স্বর্ণকলম উপাধি দেওয়া হয়েছিল কাকে? সেটা হচ্ছে মনে রাখবে মোহাম্মদ হোসেন। ঠিক আছে, আচ্ছা। তানসেন কি করেছিল? তানসেন মনে রাখবে এ করেছিল আর কি, ওকে ওকে, দেখো। আর তানসেন কি হয়েছিল? একটা হচ্ছে মালহার, ঠিক আছে, মালহার ও ধ্রুপদ, ধ্রুপদ রাগ তিনি কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে, মালাহার ও ধ্রুপদ রাগ কিন্তু তিনি মানে করতেন আর কি, এই রাগটা তিনি কিন্তু মানে আলোচনা করতেন বা তিনি তৈরি করেছিলেন অ্যাকচুয়ালি। আচ্ছা, আবুল ফজল কি? আবুল ফজল মনে রাখবে আকবরের সময় ছিলেন কি একজন ঐতিহাসিক ছিলেন। ঠিক আছে, তিনি লিখেছেন কি আকবরনামা লিখেছেন, আকবরনামা। আর একটা হচ্ছে আইনি আকবরী। ঠিক আছে, আইনি আকবরী তিনি কিন্তু লিখেছেন। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে নিম্নলিখিতকে পাদশাহনামা লিখেন। তো পাদশাহনামা লিখেনকে? এটা হচ্ছে তোমার আব্দুল হামিদ লাহোরি কিন্তু পাদশাহনামা লিখবেন, যেখানে কি শাহজাহান সম্বন্ধে বলা রয়েছে। আচ্ছা, আর আবুল ফজল কি? আবুল ফজল হচ্ছে, বুঝতেই পারছো এটা আকবরের সমসাময়িক ছিলেন আবুল ফজল। আর শাহজাহান সম্বন্ধে তাহলে তাহলে তো কিছু বলার কিছু থাকছে না। এবার শাহজাহান কি করেছিলেন? শাহজাহান তৈরি করেছিলেন মনে রাখবে তাজমহল, তাই না? তাজমহল। তার স্ত্রীর নাম ছিল কি মমতাজ, তো মমতাজের স্মৃতি উদ্দেশ্যে তিনি কি তাজমহল কিন্তু তৈরি করেছিলেন, তাই না? চলো নেক্সট প্রশ্নে যাই। ওই যে কোন মুঘল যুবরাজ ভগবত গীতার ফার্সি অনুবাদ করেছিলেন? দেখো, ভগবত গীতার ফার্সি অনুবাদ করেছিলেন কে? সেটা মনে রাখবে তোমার দারা শিখো। ঠিক আছে, চলো। বলছে প্রয়াগ শহরকে এলাহাবাদ বা আল্লাহর শহর নাম দিয়েছিলেন কে? সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি আকবর। ঠিক আছে, প্রয়াগ শহরকে এলাহাবাদ, ঠিক আছে, এটা নামটা দিয়েছিলেন তোমার হচ্ছে কি আকবর।
আচ্ছা, এরপরে দেখো যদি শাহজাহান বা তোমাদের হচ্ছে বাহাদুর শাহ জাফর, এই বাহাদুর শাহ জাফর কার নাম ছিল? এই বাহাদুর শাহ জাফর নাম ছিল কিন্তু মনে রাখবে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। এবার দ্বিতীয় বাহাদুর শাহ যিনি ছিলেন, তিনি ছিলেন মনে রাখবে যে তিনি 1857 সালে মহাবিদ্রোহের তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। মহাবিদ্রোহতে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এবং হচ্ছে তিনিই প্রথম রাজা, তিনি প্রথম রাজা যিনি কি ইংরেজদের দ্বারা বন্দী হন। ঠিক আছে, ইংরেজদের দ্বারা বন্দী হন। ক্লিয়ার? আচ্ছা, আরো যদি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। হুম, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তিনি মনে রাখবেন তিনি রেঙ্গুনে নির্বাসিত হয়েছিলেন। রেঙ্গুনে নির্বাসিত কিন্তু হয়েছিলেন। আর তিনি কি জাফর ছদ্মনামে উর্দু ভাষাতে তিনি কবিতা লিখতেন। উর্দু ভাষাতে তিনি কিন্তু কবিতা লিখতেন। ওকে, আচ্ছা, ঔরঙ্গজেব সম্বন্ধে অনেক কিছু তো বলা হয়ে গেছে, শাহজাহান সম্বন্ধে অনেক কিছু বলা হয়ে গেছে, আকবর সম্বন্ধে অনেক কিছু বলা হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে কার রাজত্বকালে জাবদি ভূমি ব্যবস্থার প্রচলন হয়? তো জাবদি হয় কিন্তু তোমার আকবরের সময়ই কিন্তু হয়। তো এটা করে কিন্তু তুমি মনে রাখবে ওই এটা করে কিন্তু তোমার হচ্ছে টোডরমল। মানে টোডরমল কে ছিল? সেটা হচ্ছে কি আকবরের রাজস্ব মন্ত্রী। আর যদি বলে আলাউদ্দিন খলজির কি সেনাপতির নাম ছিল? আলাউদ্দিন ছিল সেনাপতির নাম ছিল কিন্তু তোমার মালিক কাফুর। ঠিক আছে, মালিক কাফুর ছিল কিন্তু আলাউদ্দিন খলজির সেনাপতির নাম। ওকে, আর শেরশাহ যদি বলা হয়, শেরশাহ সম্বন্ধে গুরুত্বপূর্ণ জিনিস তো অনেক কিছু বলে দেওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে কি তোমার কনৌজের যুদ্ধ, চৌসারের যুদ্ধ, এগুলো তো বলে দেওয়া হয়ে গেছে। আর সাধারণ সম্বন্ধে অনেক কিছু জিনিস বলে দেওয়া হয়ে গেছে। চলো, বলছি নিম্নলিখিত আকবরের কোন উচ্চপদস্থ কর্মচারীকে আফগান বিদ্রোহের দমনের উদ্দেশ্যে সংগঠিত মুঘল সামরিক অভিযানের সময় আফগান বিদ্রোহীরা হত্যা করে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু তোমার বীরবল। ঠিক আছে, বীরবলকে কিন্তু হত্যা করা হয়। আচ্ছা, ভগবান দাস কে ছিলেন? ভগবান দাস কে ছিলেন? একজন চিত্রশিল্পী ছিলেন। এই চিত্রশিল্পী কার সময় ছিলেন? এই চিত্রশিল্পী কিন্তু মনে রাখবে আকবরের সময় ছিলেন। টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন একজন রাজস্ব মন্ত্রী ছিলেন, রাজস্ব মন্ত্রী। আচ্ছা, এরপর দেখো মান সিং কে ছিলেন? মান সিং মনে রাখবে কিন্তু আকবরের সেনাপতি ছিলেন। এটা অ্যাকচুয়ালি সেনাপতি ছিলেন। এবার সেনাপতি ছিলেন তিনি কোন যুদ্ধের সাথে যুক্ত ছিলেন? সেটা মনে রাখবে হলদি ঘাটের সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন। হলদি ঘাটের যুদ্ধ 1576 সালে যেটা হয়েছিল, সেটা কাদের সাথে হয়েছিল? মনে রাখবে রানা প্রতাপ সিং এর সাথে কিন্তু হয়েছিল, রানা প্রতাপ সিংহ। ওকে, বীরবল। বীরবল দেখো এর আসল নাম কি? এর বীরবলের আসল নাম হচ্ছে তোমার মহেশ দাস। যিনি হচ্ছেন প্রথম যিনি দিন ই ইলাহি ধর্মটাকে গ্রহণ করেন। দিন ই ইলাহি ধর্মটাকে কিন্তু গ্রহণ করেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে নিম্নলিখিত কোন রাজপুতরা প্রথম স্বেচ্ছায় আকবরের বর্ষতা স্বীকার করেন? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি কচ্ছ। ঠিক আছে, চলো। বলছে কোন মুঘল স্থাপত্যের একটি অনন্য বৈশিষ্ট্য এবং তার একটি মানে আলাদাই বৈশিষ্ট্য যা তার দৈর্ঘ্য এবং প্রস্থটা কি সমান? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু মনে রাখবে তাজমহল। তাজমহলকে তৈরি করে সেটা হচ্ছে তোমার শাহজাহান। ঠিক আছে, আগ্রা ফোর্টকে তৈরি করে আগ্রা ফোর্টও কিন্তু তোমার শাহজাহানই কিন্তু তৈরি করে। আগ্রা ফোর্ট কিন্তু শাহজাহানই তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা কে তৈরি করেছিল? বুলন্দ দরওয়াজা কিন্তু আকবরই তৈরি করেছিল, আকবর। ঠিক আছে, ওই বললাম না গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে। আচ্ছা, চলো এবার আরেকটা যেটা হচ্ছে তোমার লালকেল্লা। লালকেল্লা কে বলো তো? লালকেল্লাও কিন্তু তুমি মনে রাখবে শাহজাহানই কিন্তু তৈরি করেছিল। লালকেল্লা শাহজাহানই কিন্তু তৈরি করেছিল। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো আকবর এবং ঔরঙ্গজেবের অধীনে কতগুলি মুঘল প্রদেশ ছিল? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু 15 এবং 21। আচ্ছা, যদি বলা হয় যে প্রথম মানে কে সুবাই সবকিছু বিভক্ত করে, সুবাতে প্রথম বিভক্ত করে, সেটা কিন্তু মনে রাখবে আকবর। ঠিক আছে, তো আকবর যখন বিভক্ত করেছিল তখন কিন্তু ছিল 12টা সুবা কিন্তু ছিল। পরবর্তীকালে তিনি 3টে যোগ করে, মানে হয়ে যায় কিন্তু 15টা হয়ে যায় পরবর্তীকালে। চলো নেক্সট দেখো, ওই যে কোন মুঘল সম্রাট প্রথমবার নিজের সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করেন? দেখো সেইটাই প্রশ্নটা চলে আসছে, সেটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে আকবর।
ঠিক আছে, সেটা রাইট আনসার চলে আসছে কি আকবর। আচ্ছা, যদি বলা হয় এবার দেখো আকবর কি কি তৈরি করেন, দেখো আকবর তৈরি করেন, মনে রাখবে দেওয়ান ই খাস তৈরি করেন, দেওয়ান ই খাস, ঠিক আছে, দেওয়ান ই আম তৈরি করেন, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার জাহাঙ্গীর মহল, জাহাঙ্গীর মহল, তারপর হচ্ছে কি আকবর মহল। এই জিনিসগুলো তিনি কিন্তু তৈরি করেন। আর একটা বুলন্দ দরওয়াজা তো বলেইছি, আর একটা মনে রাখবে সেলিম চিশতির সমাধি, সেলিম চিশতির সমাধি, এগুলো কিন্তু তিনি তৈরি করেছিলেন। আচ্ছা, এবার দেখো জাহাঙ্গীর, জাহাঙ্গীর কি কি তৈরি করেছিলেন, মনে রাখবে সিকান্দারাই আকবরের সমাধি, সিকান্দারাই আকবরের সমাধি, ওকে। আচ্ছা, শ্রীনগরে শালিমার বাগ, শ্রীনগরে শালিমার বাগ, এগুলো কিন্তু তিনি তৈরি করেন। আর একটা হচ্ছে মনে রাখবে লাহোরে একটি, লাহোরে একটি উদ্যান, লাহোরে একটি উদ্যান, লাহোরে একটি বাগান তৈরি করেন, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো হুমায়ুন, হুমায়ুন কি তৈরি করেন, হুমায়ুন হচ্ছে মনে রাখবে ওই তো দিন ই পানাহা, দিন ই পানাহা, এই প্রাসাদটা তিনি তৈরি করেন, যেটা পরবর্তীকালে শের শাহকে ধ্বংস করে দেন। আচ্ছা, এবার দেখো বাবর, বাবর কি তৈরি করেন, বাবর মনে রাখবে কাবুলি বাগ মসজিদ তৈরি করেন, বাবর হচ্ছে কি কাবুলি বাগ মসজিদ তৈরি করেন, কাবুলি বাগ মসজিদ, এবং কি সম্বলের মসজিদ, সম্বলের মসজিদ তৈরি করেন, ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি দেন এবং ইংল্যান্ডে যেতে অনুরোধ করেন, তো এটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু মনে রাখবে দ্বিতীয় আকবর। তো দ্বিতীয় আকবর কি করেছিলেন, মানে অনুরোধ করেছিলেন রাজা রামমোহন রায়কে, যেতে বলেছিলেন ওখানেতে, ইংল্যান্ডে যেতে বলেছিলেন। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় আকবর সম্বন্ধে গুরুত্বপূর্ণ যদি কিছু কথা বলি, তো এনার সময়েতেই পেশোয়াতন্ত্রের উচ্ছেদ হয়, ঠিক আছে, এনার সময়তেই পেশোয়াতন্ত্রের উচ্ছেদ হয়ে যায়, মানে ইংরেজরা উচ্ছেদ করে দেয়। সেটা কত সালে, সেটা হচ্ছে তোমার 1818 সালে সেটা, ঠিক আছে। এবং এনার সময়তেই মুঘল মুদ্রা, মুঘল মুদ্রা প্রচলন বন্ধ হয়ে যায়, মুঘল মুদ্রা প্রচলন বন্ধ হয়ে যায়, পুরোপুরি বন্ধ হয়ে যায় একদম, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তারপর চলো এবার দেখো দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ কি বললাম 1857 সালের মহাবিদ্রোহের সাথে তিনি যুক্ত ছিলেন, আর জাফর ছদ্মনামে তিনি লিখতেন, এগুলো তো আমি বলেই দিয়েছি। আচ্ছা, ওকে, ওকে, আমি একটা ইনফরমেশন একটু ভুল দিয়েছিলাম, সেটা দ্বিতীয় বাহাদুর শাহকে প্রথম রাজা যিনি বলেছিলাম না যে তিনি আর কি হন, মানে ইংরেজদের দ্বারা বন্দী হন, তো ওইটা রাইট অ্যান্সার হবে না, তো রাইট অ্যান্সার হবে কিন্তু দ্বিতীয় শাহ আলম, আমি একটু ভুল বলে দিয়েছি ওই জায়গাটায়। তাহলে দ্বিতীয় শাহ আলম কি ছিলেন, তিনি ছিলেন ইংরেজদের দ্বারা প্রথম বন্দী রাজা, ঠিক আছে, প্রথম বন্দী রাজা, সেটা কি ছিলেন দ্বিতীয় শাহ আলম কিন্তু ছিলেন, ইংরেজদের দ্বারা প্রথম বন্দী রাজা। আচ্ছা, দ্বিতীয় শাহ আলম যদি গুরুত্বপূর্ণ যদি কিছু কথা বলি, এনার সময় কি কি হয়েছিল দেখো, এই দ্বিতীয় শাহ আলমটা আমি একটু নিচের দিকে লিখছি, হ্যাঁ দেখো 1761 সালে মনে রাখবে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, এনার সময়টি কিন্তু হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। তো এই তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের সাথে হয়েছিল, মনে রাখবে আহমেদ শাহ আবদালি, আহমেদ শাহ আবদালি, এবং কাদের মধ্যে হয়েছিল, মারাঠাদের মধ্যে হয়েছিল, এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। তো আহমেদ শাহ আবদালি সেখানে জিতে যাই, জানো সেটা। এবং আরেকটা যেটা হয়েছিল মনে রাখবে 1764 সালে হয়েছিল কি বক্সারের যুদ্ধ হয়েছিল, এইগুলো আমি আলোচনা অবশ্য করে নিয়েছি। বক্সারের যুদ্ধ, এই বক্সারের যুদ্ধের পরিণতি কি ছিল, এই পরিণতি ছিল মনে রাখবে এলাহাবাদের সন্ধি। এরপর এখান থেকে একটা প্রশ্ন পড়ে, এই এলাহাবাদের সন্ধির থ্রুতে কি হয়, মনে রাখবে দেওয়ানি লাভ করে, দেওয়ানি লাভ করে কিন্তু ইংরেজরা, ঠিক আছে। এলাহাবাদের সন্ধি কত সালে হয়েছিল, মনে রাখবে 1765 সালে হয়েছিল কিন্তু এলাহাবাদের সন্ধি। এবার এই যে দেওয়ানিটা লাভ করে কোথায় কোথায় লাভ করে, মনে রাখবে বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই জায়গার কিন্তু দেওয়ানি লাভ করে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা একটা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপর আরেকটা এখান থেকে প্রশ্ন পড়ে যে দ্বিতীয় শাহ আলমের সময় লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি মাদ্রাজ প্রেসিডেন্ট গঠন করে,
মাদ্রাজ প্রেসিডেন্সি গঠন করে। এইটাও খুব ইম্পর্টেন্ট, মাদ্রাজ প্রেসিডেন্সি গঠন করে লর্ড ওয়েলেসলি কিন্তু। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট প্রশ্নে যাই। রাজকীয় প্রথা ঝড়কা দর্শন চালু করেন কে? দেখো ঝড়কা দর্শন চালু করেন কে? আকবর। আর বন্ধ করে দেন কে? বন্ধ করে দেন কিন্তু ঔরঙ্গজেব। ঠিক আছে, ঔরঙ্গজেব আর কি কি বন্ধ করে দেয়? ঔরঙ্গজেব মনে রাখবে নৌরজ প্রথা, ঔরঙ্গজেব কিন্তু নৌরজ প্রথা কিন্তু বন্ধ করে দেন। ঠিক আছে, ঔরঙ্গজেব নৌরজ প্রথা কিন্তু বন্ধ করে দেন। আচ্ছা, তিনি ঔরঙ্গজেব আর কি করেন? ঔরঙ্গজেব মনে রাখবে বেনারসের বিশ্বনাথ মন্দির, বেনারসের বিশ্বনাথ মন্দির কিন্তু ধ্বংস করে দেন। আর কি? সোমনাথের মন্দির তিনি ধ্বংস করে দেন। ঠিক আছে, তিনি জিজিয়া কর পুনর্প্রবর্তন করেন, তীর্থকর তিনি পুনর্প্রবর্তন করে দেন। ঠিক আছে, আচ্ছা তিনি আর কি করেন? হিন্দু মেলা, হিন্দু মেলা তিনি নিষিদ্ধ করে দেন। আচ্ছা, সবরমতী ও যমুনা নদীর তীরে, সবরমতী ও যমুনা নদীর তীরে শবদাহ বন্ধ করে দেন, শবদাহ বন্ধ করে দেন। ক্লিয়ার? আচ্ছা, তিনি কি কি বাতিল করে দেন বললাম? ঝড়কা দর্শন, তুলাদান, নৌরজ প্রথা, এগুলো সব তিনি কিন্তু বন্ধ করে দেন। আর একটা ইম্পর্টেন্ট যদি বলা যায় যে চিত্রশিল্পীদেরকে বরখাস্ত করে দেয়, চিত্রশিল্পীদের পুরোপুরিভাবে বরখাস্ত করে দেয় একদম এখান থেকে। আর 1707 সালে তার হয় কিন্তু মৃত্যু, 1707 সালে তিনি মারা যান। কোথায় মারা যান সেটা মনে রাখবে, আহমেদনগরে তিনি মারা যান, আহমেদনগরে তিনি মারা যান। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যদি কিছু শাহজাহান সম্বন্ধে যদি কিছু কথাবার্তা বলি, তো শাহজাহানের সময় অনেক কিছু কিন্তু যুদ্ধ হয়েছিল, সেগুলো আমি তোমাদেরকে আগে তো বলে দিয়েছি, বাহাদুরগুড়ের যুদ্ধ, খানজাওয়ার যুদ্ধ, দেওরাইয়ের যুদ্ধ, এগুলো নিয়ে কিন্তু আমি অনেক কিছু বলেই দিয়েছি। ঠিক আছে, চলো। আর শাহজাহান দেখো যদি বলে দিই 1631 সালে, ঠিক আছে 1631 সালে তিনি কি করেন, মানে হুগলি থেকে, ঠিক আছে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। ঠিক আছে, পর্তুগিজদের তিনি বিতাড়িত করেন হুগলি থেকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1631 না 1632 হবে, 1632 সালে। আর একটা ছিল শাহজাহান, কিন্তু মনে রাখবে শাহজাহান কিন্তু সুন্নি ধর্মাবলম্বী ছিলেন। ঠিক আছে, সুন্নি ধর্মাবলম্বী ছিলেন। তো ঔরঙ্গজেবও কিন্তু ছিলেন সুন্নি মুসলমান ছিলেন, সুন্নি। ঔরঙ্গজেব কি ভালো বাজাতে পারতেন? ঔরঙ্গজেব কিন্তু বীণা বাজাতে পারতেন ভালো। আর আর আকবর কি বাজাতে পারতেন? নাগড়া বাজাতে পারতেন, নাগড়া। আকবর কিন্তু নাগড়া ভালো বাজাতে পারতেন। ঠিক আছে, চলো। বলছে দেখো একটি বিশেষ ধরনের চিত্রশিল্পের উৎকর্ষতা বৃদ্ধি সহ জাহাঙ্গীরের শাসনকালে সেটি হলো, সেটা কিন্তু রাইট অ্যান্সার মনে রাখবে, সেটা হচ্ছে কিন্তু অনুচিত্র। ওকে, নেক্সট চলো। বলছে 1717 সালে ফারুক সাহেবের ফরমান অনুযায়ী কোম্পানির বণিকরা বার্ষিক 3000 টাকার পরিবর্তে বহিঃশুল্ক অব্যাহতি পেত। এর ফল হলো কি? বলে দেখো কোম্পানির বণিকরা দস্তকের সাহায্যে তাদের দ্রব্যাদি চৌকি থেকে কোনো রকম বাধা ছাড়াই প্রবেশ করাতে পারত। এটা একদমই ঠিক। কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা এই সুবিধায় বাড়িয়ে ব্যক্তিগত বাণিজ্য চালাতো, এটাও কিন্তু ঠিক। প্রধান ভুক্তভোগীরা ছিলেন মুঘল শাসনের অন্তর্গত নবাবরা, যারা বহিঃশুল্ক আদায় করতে পারতেন নাও, দেশীয় বণিকরা যাদের ব্যবসায় আসমান প্রতিদ্বন্দ্বী পড়তে হতো। আমার মনে হচ্ছে বাংলাটা ভুলভাল আছে, কিন্তু এইটাও কিন্তু হয়ে যাবে তোমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এটা দেখো সবগুলোই কিন্তু তোমার এখানে পুরোপুরি হবে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তো একবার ওয়েট করো, আমি তোমাদেরকে একবার জিনিসটা বলে দিচ্ছি কি অ্যাকচুয়ালি প্রশ্নটা ছিল। এবার হোল্ড করো, আমি তোমাকে লাস্টের প্রশ্নটা বলে দিচ্ছি। দেখো প্রধান ভুক্তভোগীরা ছিলেন মুঘল শাসনের অন্তর্গত নবাবরা, যারা বহিঃশুল্ক আদায় করতে পারতেন না এবং দেশীয় বণিকরা যাদের ব্যবসায় আসমান প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতো, এটা হচ্ছে মেন বাংলাটা ছিল। তো এটা রাইট অ্যান্সার কিন্তু তিনটিই হয়ে যাবে। ওকে, তো চলো আজকের জন্য আপাতত এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট সেশনে।